প্রিয় ছাত্রছাত্রীরা, শম্ভু মিত্রের নাট্যভাবনা বিষয়ক প্রবন্ধগুলি থেকে আজ আমরা আলোচনা রাখব ন্যাশনাল থিয়েটার সম্পর্কে। তো এই ন্যাশনাল থিয়েটার প্রবন্ধটি শম্ভু মিত্র রচনা করেছিলেন 1968 খ্রিস্টাব্দে। আর প্রাবন্ধিক এই থিয়েটারটি সম্পর্কে গল্প শুনেছিলেন শ্রী শিশির কুমার ভাদুড়ির মুখ থেকে। অবশ্য এই ভাদুড়ির মুখ থেকে শোনার আগে অবশ্য প্রাবন্ধিক শম্ভু মিত্র এই ন্যাশনাল থিয়েটার সম্পর্কে ইংরেজিতে পড়েছিলেন এবং তার সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছিলেন। তবে ন্যাশনাল থিয়েটার সম্পর্কে এই পড়া থেকে তার ততটা ধারণা হয়নি। তার মনে হয়েছিল যে এটা একটা বিলাতি ব্যাপার, বিদেশি ব্যাপার। তবে শিশির কুমার ভাদুড়ির মুখ থেকে শোনার পর ন্যাশনাল থিয়েটারের সম্পর্কে একটা যথার্থ রূপ তার কাছে ধরা পড়েছিল। এই শিশির কুমার ভাদুড়ি প্রাবন্ধিক শম্ভু মিত্রকে জানিয়েছিলেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে বলেছিলেন যে তিনি দার্জিলিং যাওয়ার আগে একটি ন্যাশনাল থিয়েটার করে দেবেন, বানিয়ে দেবেন, নির্মাণ করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দার্জিলিংয়ে দেশবন্ধু মারা যান, মৃত্যুবরণ করেন। ফলে তখনও পর্যন্ত বাংলায় জাতীয় রঙ্গমঞ্চ তৈরি হয়নি। অথচ একটা ছোট্ট দেশ চেকোস্লোভাকিয়া, সেখানে জনসাধারণের কাছ থেকে টাকা পয়সা চাঁদা তুলে চেকোস্লোভাকিয়ার মতো দেশেও, একটা ছোট্ট দেশে, নগণ্য দেশেও একটা জাতীয় নাট্যশালা গড়ে উঠেছিল। আর আমাদের দেশে সরকারি অর্থে রবীন্দ্র শতবার্ষিকী উপলক্ষে বেশ অনেকগুলো নাট্যগৃহ নির্মাণ হয়েছিল। তবে তার সেগুলি বেশিরভাগই ছিল এলোমেলো, অনেক ত্রুটি ছিল তার মধ্যে। তবে যে সমস্ত সরকারি দপ্তর থেকে এই রঙ্গমঞ্চগুলি তৈরি হয়েছিল, তারা স্থানীয় মঞ্চ প্রচেষ্টার কোনো সংবাদ রাখে বলে প্রাবন্ধিক শম্ভু মিত্রের তখনও মনে হয়নি। তবে একথা ঠিক যে কলকাতার রবীন্দ্র সদনটি জাতীয় নাট্যশালা রূপে পরিগণিত হবে বলে প্রাবন্ধিক সেই সময় শুনেছিলেন। এর পাশাপাশি প্রাবন্ধিক এটাও শুনেছিলেন
দিল্লির অনেক মানুষই চেয়েছিলেন আর কি, যে বাংলায় একটি ন্যাশনাল থিয়েটার তৈরি হোক, এবং এই বিষয়টার জন্য সরকারি দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। আর তাদের কথা মতো বাংলায় যদি কেন্দ্রীয় অর্থানুকূল্যে নাট্যশালা তৈরি হয়, তবে তার নাম ভারতের ন্যাশনাল থিয়েটার হবে, এটাও প্রাবন্ধিক ধারণা করেছিলেন। তবে বহু মানুষ ভাবেন ইংল্যান্ডের মতো আমাদের দেশেও একটা ন্যাশনাল থিয়েটার তৈরি হবে, কিন্তু প্রাবন্ধিক ভেবেছেন অন্যরকম। তিনি ভেবেছেন ভারতে কেবলমাত্র দিল্লিতে যদি একটা নাট্যশালা নির্মাণ করে তার নাম ন্যাশনাল থিয়েটার দেওয়া হয়, তাহলে মনে হয় সেটা ন্যাশনাল থিয়েটার হয়ে উঠতে পারবে না। কারণ জনগণের সঙ্গে যার যোগাযোগ নেই, নাট্যপ্রেমীদের সঙ্গে যার যোগাযোগ নেই, সাধারণ মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই, তাকে আর যাই বলা হোক ন্যাশনাল থিয়েটার বলা যাবে না, এটা প্রাবন্ধিক ধারণা করেছিলেন। সৌম্যমিত্র এই বিষয়টার ক্ষেত্রে একটু হতাশা হয়ে জানিয়েছেন যে দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামা নামে জাতীয় একটি নাট্য শিক্ষালয় কেন্দ্র আছে, যেখানে বছরে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে হিন্দি ভাষায় অভিনয় শেখানো হয়। অথচ নাট্য সৃষ্টির দিক থেকে দিল্লি, মারাঠি বা বাংলার তুলনায় বেশ কিছু ঐতিহাসিক গুরুত্ব বা বাড়তি কিছু গুরুত্ব অবদান তারা দাবি করতে পারে না। এই বাড়তি গুরুত্ব দাবি করতে না পারলেও সেই দিল্লিতেই তৈরি হয়েছে ন্যাশনাল স্কুল, যেখানে প্রচুর প্রচুর টাকা ব্যয় করলেও তার দ্বারা বাংলা নাট্য প্রচেষ্টা একটুও সহযোগিতা পায়নি। সেজন্য প্রাবন্ধিক মনে করেন কলকাতায় এমন একটা নাট্য অভিনয় শেখানোর প্রতিষ্ঠানের প্রয়োজন, যাতে বাংলার ছেলেমেয়েরা হাতে কলমে আলোক সম্পাদ, মঞ্চসজ্জা, অভিনয় শিক্ষা, নাট্য সম্পর্কে নানা রকম ধ্যান ধারণা, নাটক রচনা, এ সমস্ত নাট্য বিষয়ক ভাবনাগুলি করতে পারে। আর এগুলো যদি চলতে থাকে এভাবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নাট্যপ্রেমী মানুষের সংখ্যা বেড়ে যাবে, নাট্য প্রযোজনার মান বেড়ে যাবে। বিদেশে দেখা গেছে যে শেক্সপিয়ারের স্মৃতিতে ন্যাশনাল থিয়েটার স্থাপনের দাবিতে একটা জনসমাবেশ হয়েছিল, যে সমাবেশে বার্নার্ড শর মতো নাট্যকার নিজে উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন না, তিনি ধনী ব্যক্তিদের কাছ থেকে, কোটিপতিদের কাছ থেকে, লক্ষপতিদের কাছ থেকে টাকা চাঁদা তুলে, টাকা
চাঁদা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে তাদের কাছে পত্র লিখেছিলেন সাহায্য সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। অবশ্য এর বেশ অনেকটাই পরে বিলেতের জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে বিদেশে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। এইরকমভাবে জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে, সাধারণ মানুষের কাছ থেকে অর্থানুকূল্য নিয়ে বিদেশে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার বেশ কিছু উদাহরণ পাওয়া যায়। যেমন পার্শ্ববর্তী দেশ জাপানের কথা যদি আমরা বলি, তাহলে সেখানে দেখতে পাব জাপানের কাবুকি নামক একটা থিয়েটার ছিল। এই কাবুকি থিয়েটারকে তার পতনের হাত থেকে বাঁচানোর জন্য সেখানকার ধনী ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছিল। তবে বাংলায় ধনী ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা, এরা কেউই এই নাটক সম্পর্কে কোনো আগ্রহ দেখাতে চান না। সেজন্য প্রাবন্ধিক বলেছেন, সরকারের পয়সায় যেমন তেমন হোক একটা নাট্যশালা চালালে তার ন্যাশনাল বা জাতীয় হয়ে উঠবে না, বরং জাতির এটা মনে হওয়া চাই যে এই প্রতিষ্ঠানটি তাদের জাতীয় সংস্কৃতির একটা সম্পদ। এইটা জনসাধারণের মনে হওয়া দরকার। প্রাবন্ধিক এটাও বলেছেন, অনেকে নাকি মনে করেন রবীন্দ্র সদন যদি সস্তায় বিভিন্ন নাট্য সংস্থাকে ভাড়া দেওয়া হয়, তাহলেই রবীন্দ্র সদন পরবর্তীতে ন্যাশনাল থিয়েটার হিসেবে মর্যাদা পাবে। প্রাবন্ধিক জানিয়েছেন, রবীন্দ্র সদন কর্তৃপক্ষ যদি ভাড়া দিয়ে সঙ্গীত, নৃত্য, নাট্য এই তিনটি কলা শিল্পের সৃষ্টির কাজে সাহায্য করতেন, তাহলে মাসে অন্তত 10 দিন করে সাধারণ মানুষ এই সঙ্গীত, নৃত্য, নাটক, এইসব উচ্চমানের কলা শিল্প, আনন্দ বিনোদন দেখতে মানুষ দেখতে পেতেন। কিন্তু সেটাও করা হয়নি। ফলে যে সমস্ত নাট্যশিল্পী বুকের রক্ত জল করে, হাড় ভাঙা পরিশ্রম করে নাটকের উন্নতির প্রচেষ্টা করে আসছেন, তারা রবীন্দ্র সদনকে নিজের করে ভাবতে পারেননি, বরং রবীন্দ্র সদনকে কুৎসিত দলাদলির একটা আখড়া বলে তাদের মনে হয়েছে। এ সম্পর্কে কেন্দ্রীয় সরকার স্থির করেছিলেন যে রবীন্দ্র মঞ্চগুলোতে যদি নিয়মিত অভিনয় হয়, তাহলে প্রতি বছর তার ক্ষতির অর্ধেকটা কেন্দ্র সরকার বহন করবে। আর এই ক্ষতির পরিমাণ লাখ টাকাও হতে পারে, তার বেশিও হতে পারে, বা তার কমও হতে পারে। আর এতেও যদি না হয়, তাহলে দেশের লোক রবীন্দ্র সদন সত্যি জাতীয় প্রতিষ্ঠান হবে এই বিশ্বাস নিয়ে চাঁদা তুলতে সাহায্য করত। প্রাবন্ধিক বলছেন, যারা 20-25 বছর ধরে উন্নত মানের নাট্য প্রচেষ্টার সঙ্গে যুক্ত থেকেছেন, কেবল তারাই জনসাধারণের বিশ্বাস অর্জন করতে পেরেছে। যদি তারা বিশ্বাস অর্জন করতে না পারতেন,
তাহলে লোকে তাদের অভিনয় দেখতে আসতো না, এত ভিড় হতো না অভিনয় দেখার জন্য। তাদেরকে ভালোবাসে বলেই, তাদেরকে বিশ্বাস অর্জন করেছিল বলেই মানুষ এত এত করে তাদের অভিনয় দেখতে আসে। নাটকের অভিনয়কে জাতীয় সংস্কৃতির অঙ্গ বলে মনে করত না, এটাও একটা ত্রুটি। আর এই জন্যই নাট্যকর্মীদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যার মাধ্যমে নাট্যশিল্পের উন্নতির একটা সঠিক পথ খুঁজে পাওয়া যাবে। বার্নার্ড শ কোর্ট থিয়েটারের প্রচেষ্টাকে তার একটা এক্সাম্পল হিসাবে উল্লেখ করে ন্যাশনাল থিয়েটারের কথা বলেছিলেন এক সময়। এরপর নাট্য অভিনয়ের জন্য মূলত সেখানে ন্যাশনাল থিয়েটার হয়। জাপানে নাচ বা গানের জন্য নয়, বরং নাটকের অভিনয়ের জন্যই ন্যাশনাল থিয়েটার স্থাপিত হয়েছে। আর আমাদের দেশে হঠাৎ ডেমোক্রেটিক থিওরি আবিষ্কৃত হয়ে যায়, অর্থাৎ অবস্থার কোনো বদল হবে না, যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, আবিষ্কৃত হয়েছে। তবে যদি জাতীয় রঙ্গমঞ্চ কেবলমাত্র নাট্যাভিনয়ের ক্ষেত্র বলে স্বীকার করা হয়, তাহলে প্রশ্ন ওঠে যে এ রঙ্গমঞ্চ চালাবে কারা? কাদের নেতৃত্বে এই রঙ্গমঞ্চ চলবে? কারা এর নেতৃত্ব দেবে? কাদেরকে এর মধ্যে নেওয়া হবে? এটাও একটা ধরনের সমস্যা বলে, বিবাদ বলে প্রাবন্ধিক মনে করেছেন। এ সম্পর্কে অনেকে মনে করেন যে রেজিস্ট্রারি যে সমস্ত নাট্য দল আছে, সেই নাট্য দলগুলির ভোটের মাধ্যমে ঠিক করা হবে যে কারা এই রঙ্গমঞ্চের নেতৃত্ব দেবে, কারা চালাবে। আর প্রতি বছর এই ভোট হবে এবং তার বদল হবে। যাতে কেউ দাদাগিরি করতে না পারে। তবে প্রাবন্ধিক এক্ষেত্রে কেবলমাত্র রেজিস্ট্রারি নাট্য দলের ভোটদানের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। কারণ এই রেজিস্ট্রারি নাট্য দলগুলি শখের নাট্য দল এবং নাটকেই জীবনের ব্রত হিসাবে মনে করে। তাই কেবলমাত্র রেজিস্ট্রারি খাতার নিরিখে কোনো সিদ্ধান্ত, এত বড় সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না বলে প্রাবন্ধিক মনে করেন। প্রাবন্ধিক এই থিয়েটারগুলোতে প্রতি বছরের শেষে থিয়েটারগুলোকে একেবারে ঢেলে সাজানোর কথা বলেছেন, বেশ সুন্দর করে সাজানোর কথা বলেছেন। রয়্যাল শেক্সপিয়র কোম্পানির শুরুতে অল্প সময়ের জন্য লোক নিয়োগ করলেও ক্রমশ তারা বুঝতে পারেন যে তাদের থিয়েটারকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য একজনকেই বেশি দিন সময় দিতে হবে। আর সেই দৃষ্টিকোণ থেকে 1960 খ্রিস্টাব্দে পিটার হলকে তারা এই কাজে নিয়োগ করেন। এই পিটার হলের নেতৃত্বে নানান নির্দেশকের সৃষ্টিতে শেক্সপিয়র একটা বিশ্ববিখ্যাত নাম হয়ে ওঠে সেই সময়। এছাড়া ন্যাশনাল থিয়েটার তৈরি হলে তার দায়িত্ব পান লরেন্স অলিভিয়ার। আবার ব্রেক্ট তার নাট্যশালায় মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। থিয়েটারের এই নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে প্রাবন্ধিক জানিয়েছেন
যে প্রতি বছর ভোট দিয়ে যদি কোনো শিশুর নতুন নতুন মা বাবা নির্বাচন করা হয়, তাহলে আর যাই হোক, সেই শিশুর পক্ষে, সেই শিশুর জন্য মঙ্গল হয় না, ভালো কিছু হয় না। কারণ প্রত্যেক বছর যদি নতুন নতুন মা বাবা নতুন নতুন পদ্ধতিতে সেই শিশুকে পালন করা শুরু করেন, তাহলে সেই শিশুর ভবিষ্যৎ কি উজ্জ্বল হতে পারে? কখনোই না। ঠিক তেমনিভাবে একটা নাটকের চুক্তিতে সবার মধ্যে পরস্পরের প্রতি সৌহার্দ্য জন্মায় না, মঞ্চটাকে নিজের বলে মনে হয় না, বরং সবাই পুনরায় নিযুক্ত হওয়ার আশায় মালিকের মন রেখে, মালিকের মন পাওয়ার জন্য মালিকের গা ঘেঁষে চলার চেষ্টা করেন। অর্থাৎ দেখা যায় যে মালিক বেশি সম্মান পাচ্ছেন, কিন্তু মূল যে ব্যাপারটা, সেই মঞ্চটাকে দেখা বা ঠিকঠাকভাবে লালন পালন করা হচ্ছে না। এই নিয়মকে ভাঙার জন্য বিভিন্ন দেশ ও বিদেশের রঙ্গমঞ্চে আন্দোলন শুরু হয়েছে। শিল্পীদের পরস্পরের প্রতি যদি কোনো ধারণাবোধ না জন্মায়, তাহলে শ্রেষ্ঠ নাট্যাভিনয় সম্ভব নয়, ভালো নাটক উপহার দেওয়া কখনোই সম্ভব নয়। সে কারণে শিল্পীদের, নেতৃত্ব স্থানীয়দের পরস্পরের প্রতি যদি কোনো বোধ না জন্মায়, তাহলে যদি নাট্যাভিনয় ভালো না হয়, তাহলে কি করতে হবে? তাহলে এই শিল্পীদেরকে বেশি দিনের জন্য তাদের নির্দেশকে, শিল্পী নির্দেশকে নিয়োগ করতে হবে। 1 বছরে নয়, বেশ কিছুদিন তাদের সময় দিতে হবে ভালো কিছু তৈরি করার জন্য। যেমনভাবে বিদেশি নাট্যশালা করা হয়েছিল বা করা হয়েছে, প্রাবন্ধিক এ সম্পর্কে আরও একটা কথা জানিয়েছেন। বাংলা নাট্যকর্মীদের এখনো অনেক কিছু কাজ বাকি আছে বলে প্রাবন্ধিক শম্ভু মনে করেন। সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলা নাটকের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, আর তার জন্য এমন এক নাট্যভঙ্গি আয়ত্ত করতে হবে যে একান্তভাবে বাঙালির, একান্তভাবে ভারতবর্ষের, যার জন্য বাঙালিরা গর্ববোধ করবে, ভারতবাসী গর্ববোধ করবে, গর্বিত হবে। তার জন্য ন্যাশনাল থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা নতুন করে করতে হবে। প্রাবন্ধিক শেষে আরও একটা কথা বলেছেন, এই যে ন্যাশনাল থিয়েটার তৈরি করতে হবে, সেটা রবীন্দ্র সদনের মুখ চেয়ে নয়, জাতি তার নিজের নৈতিক জোরে জাতীয় রঙ্গমঞ্চ তৈরি করতে হবে। এই দৃঢ়তা থাকা চাই জাতির মধ্যে, মানুষের মধ্যে, নাট্যপ্রেমীদের মনে, শিল্পীদের মনে। তবেই নাটকের প্রভাব বাড়বে, নাটক সম্পর্কে জনসাধারণের মনে একটা ভালো সংবাদ যাবে, ভালো দিক হয়ে উঠবে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।